কুয়াশা, ডোন্ট ডু দিস। ভালো থেকো অরণ্য, বাই। চোখ ভর্তি জল নিয়ে শীতল কণ্ঠে চারটি শব্দ বলে এক পা করে পেছনে গিয়ে খাদে পড়ে গেল কুয়াশা। ভীষণ ভয়ঙ্কর এই খাদ, নিচে রয়েছে তার আশ্রয়স্থল বিশাল সমুদ্র। একবার সমুদ্রে পড়ে গেলে যে তার লাশও খুঁজে পাওয়া যায় না। কুয়াশা তো নিজ ইচ্ছায় সবকিছু শেষ করে ওপারে পাড়ি জমাল। পড়ে যাওয়ার এক মুহূর্ত আগেও কিভাবে তাকে ছাড়া অরণ্য কিভাবে থাকবে? কুয়াশা, আই সেড ডোন্ট ডু দিস, কুয়াশা। অরণ্য দৌড়ে পাহাড়ে শেষ সীমানায় গেল। কিন্তু ততক্ষণে কুয়াশার দেহটা এলোমেলো ঢিরার সাথে খেয়ে হয়তো খুব বাজেভাবে থেতলে গেছে, আর সে দেহটাই সমুদ্রের জোয়ার অনেক দূরে নিয়ে যাবে। যে সমুদ্রের শেষ আজ অবধি কেউ খুঁজে পেল না, সেখানে কুয়াশার দেহ পাওয়াটা যে বড্ড অসম্ভব। অরণ্য কোনো দিন ভাবেনি তার পছন্দের ধূসর পাহাড়েই কুয়াশা হারিয়ে যাবে। অরণ্য যে তার মায়াময়ীর মৃতদেহটাও দেখতে পাবে না। অরণ্য শেষবারের মতো কুয়াশার নাম ধরে চিৎকার দিল। তার চিৎকারে গাছের ডালে বসে থাকা রংবেরঙের পাখিগুলোও উড়ে গেল। সমুদ্রের জোয়ারগুলোও হয়তো থেমে যেতে চাইছে। কিন্তু প্রকৃতির নিয়ম যে ভঙ্গ করা যায় না। এইটুকু পড়ে নড়েচড়ে বসল স্তব্ধ। স্তব্ধ হল সেই মেয়েটি যে ধূসর পাহাড় বইটি পড়ছে। সেন্ট মার্টিনে এসে বইটি কুড়িয়ে পেয়েছে সে। তবে এই বইটি কারো নিজ হাতে লিখা। সামনে বই দেখলে সে লোভ সামলাতে পারে না। তাই পড়া শুরু করে দিয়েছে গাছের নিচে বসে। পরনে তার ক্রিম কালারের স্কার্ট আর হোয়াইট পিঙ্কের টপস। পায়ে অরেঞ্জ কালারের শুজ। চুল দুপাশ করে বাঁধা। হাতে কালো রঙের বইটি। একদম চোখ আটকে থাকার মতো দৃশ্য। স্তব্ধ বইটি আবার পড়া শুরু করল। 31শে ডিসেম্বর 2016। অর্থাৎ মাত্র 1 বছর আগে অরণ্য কুয়াশার দেখা হয়েছিল। সেদিনই হয়তো কুয়াশার মৃত্যু হয়ে যেত, কিন্তু অরণ্য তাকে নতুন একটা বছর উপকার দিয়েছিল। হয়তোবা সৃষ্টিকর্তার এইটাই চাওয়া ছিল। 1 রাত 11:03। ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক শুজ, ব্ল্যাক পেন্ট আর ব্ল্যাক হেলমেটটা হাতে নিয়ে চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে গেল রৌদ্রময়। বাড়ির পেছনে দিক থেকে তার পছন্দের দুরন্ত বাইকটা দুরন্ত গতিতে স্টার্ট দিল। গন্তব্য তার 3 বন্ধুর বাড়ি। আর 57 মিনিট পর নতুন বছরের আগমন হবে। এই দিন অনেক ছাত্রছাত্রী ক্লাবে গিয়ে নয়তো পার্টি করে নিউ ইয়ার পালন করে। কিন্তু রৌদ্রময় এবং 3 বন্ধু এর মধ্যে কোনোটাই করে না। তারা প্রত্যেক বছর এই দিন বাইক নিয়ে কয়েক রকমের প্রতিযোগিতা করে। আজকে তারা রেললাইনে যাবে। যে জিতবে তার ট্যুরের টাকা অন্যরা বহন করবে। রৌদ্রময় তার এক বন্ধু বাসায় গিয়ে শীষ দিল। প্রতিক্রিয়া হিসাবে তার প্রথম বন্ধু হাত দেখাল। সে ও রৌদ্রময়ের মতো ব্ল্যাক পরে আছে। আর পেছনে একটা কালো রঙের ব্যাগ। রৌদ্রময় মুচকি হেসে আবার বাইক স্টার্ট দিল। কিছুদূর গিয়ে আবার শীষ দিল। কিন্তু প্রতিক্রিয়া হিসাবে কিছুই পাওয়া গেল না। সেটা খেয়াল না করেই রৌদ্রময় চলে গেল। কিছুদূর যেতেই দেখা গেল তার 3 নাম্বার বন্ধু অপেক্ষা করছে। তবে সে বন্ধু নই, বান্ধবী। সরি বান্ধবী, 3 মিনিট লেট। জলদি চল। বাইক না থামিয়ে কথাগুলো বলে দুজনই চলে গেল তাদের গন্তব্যস্থানে। 3মুখো একটা রাস্তায় মোড়ে দেখা গেল তার প্রথম বন্ধু তার মতোই বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। অরণ্য, কয়টা বেজে গেছে দেখ। রৌদ্রময়ের প্রশ্নটা শুনে অরণ্য অর্থাৎ তার প্রথম বন্ধু তাদের দিকে তাকাল।
ল্যাম্পলাইটের ঝাপসা আলোতে অরণ্যের হেলমেটের ভিতরের চোখ দুটো ছোট করে কিছুটা বিরক্তিভাব নিয়ে কালো রঙের ছোট ব্যাগটা থেকে ঘড়ি বের করে সময়টা দেখে অবাক হয়ে উত্তর দিল। সকাল 11:29। ও মাই গড! গাইস, দাঁড়িয়ে দেখছিস কি? বাইক স্টার্ট দে। ইয়া! অদ্রি, কি হলো? রৌদ্রময়ের কথা শুনে তার 3 নাম্বার বান্ধু মাথা থেকে হেলমেট খুলে ফেলল। রাস্তার মোড়ের লাইটের আলোতে তার চেহারা দেখা যাচ্ছে। কোনো রকমের সাজগোজ নেই সেই চেহারায়। চুলগুলো বয়কাট করে কাটা। যে কেউ প্রথম দেখলে ভাববে অদ্রি নিঃসন্দেহে ছেলে। আমরা যে যাব, আমাদের গোপালবাবু কই? যে আমাদের রেডি দিবে সে কই? প্রথম বাক্যটি শান্তভাবে বললেও এরপরের বাক্যটি প্রচণ্ড ককর্ষ স্বরে বলল। অরণ্য আর অদ্রি জিজ্ঞাসু দৃষ্টিতে রৌদ্রময়ের দিকে তাকিয়ে রইল। আরে, আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমি তো ওর বাসার সামনে গিয়ে একবার না, দুবার না, চার না, 5, হ্যাঁ 5 বার শীষ দিয়েছি। হাতের আঙ্গুল দেখিয়ে দাঁত কেলিয়ে হেসে উত্তর দিল। অরণ্য আর অদ্রির চেহারা দেখে বোঝা গেল রৌদ্রময়ের কথায় তারা বিশ্বাস করল না। কারণ ছোটখাটো বিষয়ে একটু বাড়িয়ে বলা তার স্বভাব। দোস্ত, আমার 6 সেন্স বলতেছে হেতে এখন ঘুমে। ছি, তোরে না বলছি এইরকম মিক্স করা কথা না বলতে। আরে আচ্ছা, এখন ওই গোপালরে ফোন দে। হাঁ করে দেখছিস কি? রদু, কল দে। দিচ্ছি। 3 বার কল করার পরও ওপাশ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না। চতুর্থ বারের মতো কল করতে গিয়ে দেখল কল বেক করেছে। কল রিসিভ করে লাউডস্পিকারে দিল। কুত্তা, মেয়েবাজ, লম্পট, কই তুই? আপনি যে নাম্বারে কল করেছেন সে এই মুহূর্তে ঘুমিয়ে আছে, দয়া করে কাল সকাল অবধি অপেক্ষা ক। এতটুকুতে থেমে স্তব্ধ খিলখিলিয়ে হেসে উঠল। বন্ধুরা পারেও এমন। সে আবার পড়তে লাগল। এই হারামি, আজকে যে রেস আছে ভুলে গেলি? তোর কি শুধু খাওয়ার কথা মনে থাকে? শালা, আমরা সবাই ত্রিমোড়ে বসে আছি। তুই 2 মিনিটের মধ্যে আয়। অরণ্য, দোস্ত, নো মোর ওয়ার্ড। কঠিন কণ্ঠে 3টি শব্দ বলে ফোন রেখে দিল অরণ্য। ভীষণ বিরক্ত সে তার দ্বিতীয় বন্ধুর উপর। 2 মিনিট বললেও 8 মিনিট শেষে আসলো কানন, অর্থাৎ তাদের দ্বিতীয় বন্ধু। কিন্তু সে একা আসেনি না, অন্য বন্ধুদের মতো বাইক আর ব্ল্যাক পরে। একটা ট্যাক্সি আর কয়েক রকম চিপস গালায় ঝুলিয়ে নিয়ে। আর পরনে বর্ষর একটা হাতাকাটা জ্যাকেট। 11:38। গাইস, জলদি বাইক স্টার্ট দে। অরণ্য, শালা, আসছে তো আসছে, 5 মিনিট লেট। হের কথা বাদ দে। কানন এই নেয় ব্যাগ। ফিতা রাখা আছে। ওকে। কানন নিজের মতো করে উত্তর দিল। বাকিদের কথায় সে কান দিল না। এরপর ওরা 3 জন বাইকে উঠার পর কানন নিজের মতো রেডি দিয়ে দিল। 3 জন একসাথেই স্টার্ট দিয়ে ব্রু শব্দ করে এগিয়ে গেল। আর কানন তার সাথে আসা ট্যাক্সি করে অন্য রাস্তা ধরল। সবার গন্তব্য রেললাইনের ধারের মাঠটি। মাঠের পাশে রাস্তায় গিয়ে থামবে তারা। তাদের প্রতিযোগিতায় কানন অংশ নেয় না। কারণ সে বাকিদের তুলনায় মোটা এবং পেটুক। সবসময় খাবার তার চাই। তাই সে রেসে যায় না। অর্থাৎ আগে থেকে হার মেনে নেয়। রাত 11:55। অরণ্যেদের 5 মিনিট আগে এসে হাজির হল কানন। অরণ্যের দেওয়া কুচকুচে কালো বেগটি খুলে লাল রঙের ফিতা নিয়ে রাস্তার মাথায় বসিয়ে দিল। এখন আপাতত তার কাজ নেই। গলায় ঝুলিয়ে রাখা চিপসের প্যাকেট খুলে খাওয়া শুরু করল।
দু টুকরো চিপস মুখে দিয়ে না চিবিয়ে হা করে রইল। 2 প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে রৌদ্রময়। তার একটু পেছনে আছে অদ্রি আর সবার শেষে আছে অরণ্য। কানন হা করে তাকিয়ে রইল। সে কোনো দিন ভাবেনি শেষে রৌদ্রময়ের ট্রিপের টাকা দিতে হবে। কিন্তু যেটা সবাই দেখছে সেটা হয়নি। হঠাৎ করেই রৌদ্রময়ের বাইক থেমে গেল আর তাকে এড়িয়ে সবার প্রথমে অদ্রি ফিতা পার করল। তারপরে পরেই এলো অরণ্য। সবার শেষে বাইকটা ধাক্কা দিতে দিতে আনল রৌদ্রময়। এই মুহূর্তে কাননের ইচ্ছা করছে খুশিতে সব চিপস একসাথে খেয়ে ফেলতে। ইয়াহুদোস্ত, আমি জিতে গেছি। হুয়োর, এবার আমার ট্রিপ ফ্রি। হা হা হা। ধাত, বালের এক গাড়ি। এখনই পেট্রোল শেষ হতে হলো। আর শুন, বাংলা ছবির রিনা খানের মতো হাসবি না, দাঁত ভেঙে দিব। দে দে একবার ভেঙে দেখা। এ থামবি তোরা? তোরা দুজন আমাকে ধাক্কা দিছিলি। এইটা ঠিক না। এ কই ধাক্কা দিছি রে? শুধু একটু লাগিয়ে দিছি। অদ্রি, আবার সেই ভাষা? ওরা তিনজন নিজের মতো হারজিত নিয়ে কথা বলছে। কানন ওদের কথায় ইন্টারেস্ট না দেখিয়ে রেললাইনের দিকে এগিয়ে গেল। রেললাইনের এক ধারে আছে বন, আর এপাশে আছে খোলা মাঠ। কানন সামনে এগোচ্ছে, হঠাৎ সাদা রঙের কিছু দেখে চিৎকার দিল। ভূত! কাননের ভয়াহত কণ্ঠ শুনে রৌদ্রময়রা পেছনে ফিরে তাকাল। ভয় পেয়ে তিনজন দৌড়ে রেললাইনের কাছাকাছি গেল। কি হলো কানন? অরণ্য, দোস্ত তোরে ভূতে ধরছে? অদ্রি, ভবৎ কানন, আরে কি ভূত? কই ভূত? যথেষ্ট বিরক্ত হয়ে কথাটি বলল রৌদ্রময়। কাননের দিকে তাকিয়ে দেখল কানন রেললাইনের দিকে আঙ্গুল দেখাচ্ছে। কাননের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে দেখল রেলপথে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা গাউন আর কাঁধের একপাশে সাদা ওড়না নেওয়া। ঘন কালো চুলগুলা নিচু করে ব্যান্ড দিয়ে বাঁধা। মেয়েটার পেছনে দিকটা দেখা যাচ্ছে। আচ্ছা, মেয়েটা কি সুইসাইড করতে যাচ্ছে? কয়েক মিনিট পর তো ট্রেন আসবে। ট্রেন আসলে তো মেয়েটা নিশ্চিত মারা যাবে। মরতে চাই নাকি? এই ধরনের নানা প্রশ্ন অরণ্যের মাথায় খিলবিল করছে। আরে ধুর কানন বাচ্চা, এইটা ভূত না। মেয়ে মেয়ে মানে পেতনি। রৌদ্রময়, কি হো? কানন। কাননের ভয় আরো বেড়ে গেল। সে শুনেছে পেতনিরা মানুষ দেখলেই রক্ত শুষে নেয়। উফ, কেন ভয় দেখাচ্ছিস ওকে? কানন শুন, এইটা একটা মেয়ে। অদ্রি, কি কি প্রমাণ আছে ওই এইটা মেয়ে? আরে গাধা, ভূতের চুল খোলা থাকে কিন্তু ওর চুলগুলা অর্ধেকে বাঁধা। আর দেখ, চুল উড়ছে না। পেতনিদের তো বাতাস ছাড়াই চুল উড়ে। কানন এইবারে ভালো করে লক্ষ্য করল। হ্যাঁ ঠিকই তো, চুল বাঁধা আর উড়ছেও না। তার মানে এইটা মেয়ে। অদ্রির কথা সে নিঃসন্দেহে বিশ্বাস করল। অরণ্য, হু হু, কি হয়েছে তোর? এভাবে মেয়েটার দিকে তাকিয়ে আছিস কেন? অদ্রি, দোস্ত, আমার মনে হয় মেয়েটা সুইসাইড করতে চাইছে। হুয়াট? রৌদ্রময়, আমার সিক্স সেন্সও তাই বলছে। দোস্ত, ট্রেন আসছে। ঝকঝকা ঝক শব্দ করে ট্রেন ছুটি আসছে। আকাশে হরেক রকমের আলো দেখাচ্ছে। তার মানে 12টা বেজে গেছে, নতুন বছরের আগমন হয়েছে। কিন্তু এই মেয়েটা তো এখনই ট্রেনের নিচে চাপা পড়ে মারা যাবে। না, এই মেয়েটাকে বাঁচাতে হবে। এই মেয়ে, এই মেয়ে। দোস্ত, এই মেয়েটাকে বাঁচাতে হবে। রৌদ্রময়, হুম হুম।
মুখে দুটা চিপস ভরে দিয়ে চিবোতে চিবোতে বলল। রৌদ্রময় বিরক্ত নিয়ে কাননের দিকে তাকালো। টেনশনে মানুষের গলা দিয়ে খাবার নামে না, কিন্তু তার বন্ধুটা দিব্যি খাবার খেতে পারে। রৌদ্রময় তার বাপাশে তাকাতেই দেখতে পেল অরণ্য ট্রেনের দিকে ছুটে যাচ্ছে। সেও কি সুইসাইড করতে যাচ্ছে? রৌদ্রময় মনেমনে ভাবল। কানন অরণ্যও কি সুইসাইড করবে? কে জানে, করলে তাতে ভালোই হবে। আমি 40টার সময় ভালোমতো খেতে পারব। চুপ করত মাথামোটার দল। অরণ্য মেয়েটাকে বাঁচাতে গেছে। চল ওদের কাছে যাই। অদ্রি। ট্রেন মেয়েটার প্রায় কাছাকাছি চলে এসেছে। অরণ্য দৌড়ে গিয়ে মেয়েটাকে টেনে নিচে ফেলে দিল। ট্রেন ততক্ষণে ওদের পেরিয়ে ঝনঝন শব্দ করে চলে গেল। অদ্রিরাও ওদের কাছে এগিয়ে এলো। আহহ, মেয়েটি। অরণ্য, কি করছিস তুই? এই মেয়ে, তুমি ব্যথা পাওনি তো? লাগেনি তো কোথাও? আদুরে কণ্ঠে কথাগুলো বলে মেয়েটাকে টেনে তুলল। অদ্রি খুবই দয়ালু একটি মেয়ে। সামান্য একটা মশার জন্য তার মন খারাপ হয়। অপরিচিত একটা মেয়ের জন্য তার খারাপ লাগছে। মেয়েটাকে হাত ধরে দাঁড় করালো। জামার নিচের ময়লাগুলো ঝেড়ে দিল। এই মেয়ে, তুমি কি পাগল? এভাবে রেললাইনে কেউ দাঁড়িয়ে থাকে? মরতে গেলে বাসায় একটা ভালো দড়ি খুঁজে মরো। অরণ্য ধমক দিয়ে বলল অদ্রি। মেয়েটা উঠে দাঁড়াল। তার চোখে জল স্পষ্ট। মুখ দেখে বোঝা যাচ্ছে মেয়েটা রেগে আছে। কিন্তু কাঁদছে কেন? জি, আপনারা কিছু বলছেন? আর আমাকে আপনি পেলে দিলেন কেন? এত মিষ্টি কণ্ঠস্বর শুনে অরণ্যের রাগ বরফের মতো গলে গেল। কিন্তু মেয়েটা বলছে কি? অরণ্য রেগে গেলে অনেক জোরে কথা বলে, আর মেয়েটা কিনা শুনতেই পাচ্ছে না। উল্টো প্রশ্ন করে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে কানন আরেকটা চিপসের প্যাকেট খুলল। হ্যাঁ, তুমি এতক্ষণে কিছু শুনোনি? অবাক হয়ে প্রশ্ন করল অদ্রি। সাথে সাথে ইশারায়ও বুঝিয়ে দিল। মেয়েটা মাথা নেড়ে নেতিবাচক উত্তর দিল। এবারে মাথায় হাত দিল অরণ্য। না ভাইয়া, আমি আপনাদের কথা কিছুই শুনতে পাচ্ছি। প্লিজ আরেকটু বড় করে বলবেন। অদ্রিকে ভাইয়া বলে সম্বোধন করাই সবাই হেসে উঠল। মেয়েটা এবারে মনে হলো আরও রেগে গেল। নিশ্চিত সে এখন মনেমনে বলছে, কি আজীব মানুষজন ফিসফিস করে কথা বলে আবার কোনো কারণ ছাড়াই হাসে। মনেমনে ভাবল অরণ্য। মেয়েটা মাথা চুলকিয়ে হাত নিয়ে আসার সময় বোকা বনে গেল। কি হলো? ইশরায় জিজ্ঞেস করল অরণ্য। মেয়েটা কান থেকে দুটো তুলা বের করল। অরণ্যরা সবাই ভোঁচকা খেল। সরি, আসলে কানে তুলা গুজে রেখেছিলাম, যাতে কেউ পেছনে দিকে ডাকলে না শুনি। সুইসাইড করতে যাওয়ার সময় প্রিপারেশন নিয়ে গেছিলাম আর কি। আর আপনি আমাকে টেনে ফেলে দিলেন কেন? দোস্ত, একটু পানি দিবি আমায়? টেনশনে পড়ে কাননের কাছ থেকে পানি চাইল অদ্রি। হাতাকাটা জ্যাকেটটা খুলে ভেতর থেকে পানি বের করল কানন। কাননের পানি রাখার স্টাইল দেখে ওর বন্ধুরা অবাক হল না, কিন্তু মেয়েটা অবাক হল। ওদের চারজনকে খুঁটিয়ে দেখতে লাগল। প্রথমেই চোখ গেল বয়কাট চুলওয়ালা দেওয়া মেয়েটার দিকে। হ্যাঁ, এইটা তো মেয়ে। সে ছেলে মনে করেছিল। প্রথমে 4টা ছেলে দেখে ভয় পেলেও এখন মনে সাহস এসেছে। তারপর রৌদ্রময়কে দেখল। উচ্চতা প্রায় 5 ফিট 11 ইঞ্চি হবে। ওদের মধ্যে উনি লম্বা, গায়ের রং ভালোভাবে দেখা যাচ্ছে না। কানন। এই ছেলেটা তখন থেকে খাচ্ছে, পেটটা একটু বড়, সবার চেয়ে খাটো। বাকি 3জনের ড্রেসআপের সাথে এর কোনো মিল নেই।
কিন্তু বাকি তিনজনের ড্রেস আপ বাইক রেসারদের মতো। আচ্ছা, ওরা কি বাইক রেসার? এক্সকিউজ মি, আপনি আমাদের প্রশ্নের উত্তর দেননি। অরণ্যের কথা শুনে তার দিকে তাকাল। 59-এর কাছাকাছি হবে। বডি সিক্সপ্যাক হবে কিনা ডাউট। তবে যে ছেলেটা রাগী তাতে তার মেয়েটি সন্দেহ নেই। কিভাবে কথা বলে? অরণ্যের দিকে তাকিয়ে নাক ছিটকাল সে। সে তখন থেকে প্রশ্ন করেই যাচ্ছে, কি দরকার ছিল তাকে বাঁচানোর? কেউ তো তাকে ভালোবাসে না, বাঁচতে চাই না সে এই নিষ্ঠুর দুনিয়ায়। এর আগে অনেকবার মরতে চেয়েছে কিন্তু সাহস হয়নি। তাই আজকে সে রেললাইনে চোখ বন্ধ করে কানে তুলা গুজে রেখেছিল। আর এই ছেলেটা? বিরক্তিকর দৃষ্টিতে অরণ্যের দিকে তাকাল সে। এই নাও, পানি খাও। জলের বোতল এগিয়ে দিল অদ্রি। ঢকঢক করে বোতলের অর্ধেক পানি শেষ করল। আকাশে এখনো আতশবাজির আলো দেখা যাচ্ছে। তার মানে এখনো 12টা। নাম কি তোমার? মরতে যাচ্ছিলে কেন? অরণ্য। অরণ্যের প্রশ্ন শুনেও কোনো প্রতিক্রিয়া দেখাল না মেয়েটা। এই মুহূর্তে ছেলেটার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। অদ্রি বিষয়টা বুঝল। অরু, তুই কথা বলিস না। অদ্রি। কেন? অরণ্য। হুদাই। আচ্ছা, তোমার নাম কি? 4 শব্দের প্রশ্নটা সহজ হলেও এই মুহূর্তে যেন খুব কঠিন তার কাছে। কিছুতেই বলতে ইচ্ছা করছে না, কিন্তু না বললেও অনেকটা অপমানজনক হবে। তাই সে শীতল কণ্ঠে বলল, কুয়াশা। 3 অক্ষরের শব্দটা অরণ্যের মনে উথালপাতাল সৃষ্টি করে দিয়েছে। খুব সূক্ষ্মভাবে একদল শীতল বাতাস গা ছুঁয়ে দিল। তার কর্ণে এখনো শব্দটিই বাজছে, কুয়াশা। চাঁদের হালকা আলোতে ঝাপসা দেখা যাচ্ছে মেয়েটার কপালে চুল এসে পড়েছে। খুব সুন্দরভাবে চুলের দলদের সরিয়ে দিল। অরণ্যের মনে হচ্ছে কুয়াশা শ্বাসপ্রশ্বাসটাও খুব সুন্দরভাবে পরিচালনা করছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটা কুয়াশা নই তো? কুয়াশা? কানন। জি। খুব নম্রভাবে উত্তর দিল কুয়াশা। কিন্তু কাননের ভয়ার্ত চেহারা দেখে কিছুটা অবাক হল। তার নামের মধ্যে ভয় পাওয়ার কি আছে? দোস্ত, এইটা এফএম রেডিওর কুয়াশা না। অদ্রি। জানি আমি। শুধু ভয় পাচ্ছি একটু। আমি পেতনি বা প্রেতাত্মা নই। আমি তোমাদের মতোই সিম্পল মানুষ। অসম্ভব। তুমি সিম্পল হতেই পারো না। আমরা কোনোদিন সুইসাইড করতে চাইনি, কিন্তু তুমি তো ট্রাই করছো। অরণ্যের কথা শুনে কুয়াশা আবার বিরক্ত হল। বড্ড কথা বলে তো ছেলেটা, কি দরকার বারবার সুইসাইড করার? আজীব। অরণ্যের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। দোস্ত, আমার পা ব্যথা হয়ে গেছে। চল না কোথাও গিয়ে বসি। রৌদ্রময়। চল। রেললাইনের ওপারে যায়। বাতি পোকা আছে ওইখানে। অদ্রি। বাতি পোকা? কুয়াশা। জোনাকি পোকা কে ও বাতি পোকা বলে? অদ্রির কথাগুলো এমনই। শুদ্ধচলিত সবকিছু মিক্স, তাই ওকে আমরা মিক্সার বলি। রৌদ্রময়। চুপ করত। তুই কি? হ্যাঁ, পড়ুয়া, হিংসুটে, বান্দর, কালা বিলাই। দেখেছ এখনো কেমন করে কথা বলছে? হাঁটার সময় খুনসুটি ঝগড়া চালিয়ে যাচ্ছে তারা। তাদের কথোপকথন শুনে কুয়াশার নিজের বন্ধুদের কথা মনে পড়ে গেল। সেও তার বন্ধুদের সাথে এভাবেই হাসি ঠাট্টা করত। কিন্তু কুয়াশা তো নিজ থেকে তাদের সাথে কথা বলে আজ 1 মাস। আজকে কি ওরা সবাই কল করছে তার ফোনে? কে জানে।
হয়তো করবে নয়তো না, তবে সে জানে সামাইরা তাকে কল করবেইও। কুয়াশা, তুমি আগে এখানে এসেছ? অদ্রির প্রশ্নে কুয়াশা ভাবনার ইতি টানল। মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। তারা এখন রেললাইনে দাঁড়িয়ে আছে। আপাতত ট্রেন আসবে না। রেললাইনে দাঁড়িয়ে শীতল হাওয়া অনুভব করছে। চারিদিকে জোছনার হালকা আলো। এর আগেও কুয়াশা অনেকবার এই জায়গায় এসেছে, তবে একা। বড্ড একা ছিল তখন। কিন্তু এখনও তো একাই আছে, তাহলে কেন তার আগের মতো অনুভূতি হচ্ছে না? তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিচ্ছে এই মানুষগুলা তার বড্ড আপন হবে, খুব কাছের মানুষ হবে। খুব। 5 জন সারি করে রেললাইনে দাঁড়িয়ে আছে। প্রজাপতির মতো হাত মেলে আকাশের দিকে তাকিয়ে আছে। কুয়াশার ইচ্ছে করছে এখনই প্রজাপতি হয়ে উড়ে যেতে। খুব হিংসে হয় তার প্রজাপতি নিয়ে। কত সুখী তারা, যখন যেখানে খুশি পাখা মেলে উড়ে যেতে পারে। কিন্তু কুয়াশা, তার তো বাড়ি থেকে বের হতেই 1000টা কৈফিয়ত দিতে হয়। কুয়াশা অদ্রির বাপাশে হাত মেলে দাঁড়িয়ে আছে। তার ডান পাশে রৌদ্রময়। কুয়াশার পাশে রয়েছে কানন। আর সবার শেষে দাঁড়িয়ে আছে অরণ্য। দৃশ্যটা এক পলক দেখে মনের মধ্যে ছবি তুলে নিল। পার্মানেন্ট পিক। কখনো মুছে যাবে না ছবিটা। কখনো না। আহ, শান্তি। এমন পরিস্থিতিতে কাননের মন্তব্য শুনে সবাই হেসে উঠল। কুয়াশা মুচকি হাসল। মুচকি হাসিটা অরণ্যের চোখ এড়াল না। খুব সুন্দরভাবে টুল পড়েছে বাগালে। অরণ্য চাইছে সময়টা এখানেই থেমে যাক। স্তব্ধ হয়ে যাক চারিদিক। এক আলাদা অনুভূতি হচ্ছে। ঝিঝি পোকারা যেন তার অনুভূতিকে স্বাগত জানাচ্ছে। গোপাল, তোর কাছে চুইংগাম আছে? অদ্রির কণ্ঠে দুজনের ভাবনার অবসান ঘটল। তারা আবার হাঁটতে শুরু করল। জোনাকি পোকাদের কাছে যাচ্ছে তারা। না, নেই। দেয় না ইয়ার। অদ্রির আকুতিমিনতি দেখে কানন তার জ্যাকেট থেকে একটা চুইংগাম বের করল। কারণ কানন জানে চুইংগাম না খেলে অদ্রির পেটের ভাত হজম হয় না। এবারে কুয়াশা ভালো করে লক্ষ্য করল কাননের জ্যাকেট। জ্যাকেটটা ভিতরে কয়েকটা পকেট, জলের বোতল রাখার জন্য কয়েকটি ফিতা। চুইংগাম রয়েছে একটা থলেতে। নিখুঁত আর্ট। প্রত্যেকটা মানুষেরই নিজের অভ্যাস নিয়ে এক একটা প্রতিভা থাকে। কাননই যেন তার অন্যতম উদাহরণ। খাদকিনি, খেয়ে আছিস নি? রৌদ্রময়। রৌদ্রময়ের কথা শুনে আরেকটি ঝটকা খেল সে। মনের মধ্যে প্রশ্নটা উড়াউড়ি করছে, তাই না পারতে বলেই দিল, খাদকিনি? হ্যাঁ। ছেলেরা যদি খাদক হয়, মেয়েরা তো খাদকিনিই হবে। কুয়াশার চোখ বড় হয়ে গেল। এরা প্রত্যেকেই আলাদা, অদ্ভুত। রৌদ্রময়ের কথানুযায়ী তো চুন্নি হবে চুন্না। তাহলে কি সতীন হবে শোতান? সতীন কি শোতান হবে? কুয়াশার প্রশ্ন শুনে সবাই হেসে উঠল। কুয়াশা পুরাটাই বোকা বনে গেল এবং মনটা সাথে সাথেই খারাপ হয়ে গেল। কেউ যদি তার প্রশ্ন নিয়ে হাসাহাসি করে তার মোটেও ভালো লাগে না। হ্যাঁ, শোতানি হবে। তোমরা কি জানো তোমরা কতটা অদ্ভুত? কুয়াশার কথা শুনে সবার হাসি থেমে গেল। অদ্রি কুয়াশার গাল টেনে বলল, হয়েছে, মন খারাপ করো না, আমরা সবাই এমনি। বন্ধুরা সব এমনই হয়। কুয়াশা অবাক হল। শুধু অবাক নই, যথেষ্ট অবাক হল। অদ্রি কিভাবে বুঝল তার মন খারাপ? তার পরিবারের কেউই তো বুঝে না। কুয়াশা থেমে গেল। অরণ্য পেছনে ফিরে দেখল কুয়াশা আর হাঁটছে না।
কুয়াশার কাছাকাছি গিয়ে বলল, অদ্রির বুঝার ক্ষমতা বেশি। যে কারো সাথে কিছুক্ষণ থাকলেই বুঝে নে মানুষটা কেমন। আর আপনার চেহারা দেখে বুঝাই যাচ্ছে আপনার মন খারাপ। মুচকি হেসে কথাটি বলে অরণ্য পা বাড়ালো। এই প্রথমবার অরণ্যকে বিরক্ত লাগল না তার। কত সুন্দর করে মুচকি হাসতে পারে তা উনার থেকেই শিখা উচিত। কিছু সময় কুয়াশা নিজের সাথে বোঝাপড়া করল। এই মানুষদের সে নিঃসন্দেহে বিশ্বাস করতে পারে। ৩ জোনাকি পোকার রাজ্যে চলে এসেছে তারা। চারিদিকে আলো ছড়িয়ে আছে। তাদের মাথা উপর গোল করে ঘুরছে জোনাকি পোকার দল। মনে হচ্ছে কোনো তাজ পড়ে আছে। এর আগে কোনোদিন জোনাকি পোকা দেখেনি কুয়াশা। আজকে যেন তার জীবনটাকে নতুনভাবে অনুভব করছে। এই প্রথমবারের মতো তার আফসোস হচ্ছে কেন সুইসাইড করতে যাচ্ছিল এত সৌন্দর্য ছেড়ে। সবার মুখে হলুদ সবুজের আলো ছড়িয়ে গেছে। এই দৃশ্যটিও সে মনে বন্দী করে নিল। হঠাৎ ক্যামেরার ফ্ল্যাশে কুয়াশা চোখ বন্ধ করে নিল। ক্যামেরা কোথা থেকে এলো? ক্যামেরা? কুয়াশা। হ্যাঁ, অরণ্যের ব্যাগে ছিল। ও ক্যামেরা নিয়ে যায় সবখানে। কানন। ওহ ওয়াও। দোস্ত কয়েকটা পিক তোলো। অদ্রি কয়েক রকমের পোজ দিচ্ছে আর অরণ্য ছবি তুলছে। কুয়াশা তাকিয়ে দেখছে এই মেয়েটার মধ্যে কোনো কমতি নেই। কিন্তু ওর বন্ধুদের মতো মেয়েদের অভ্যাস মনে হয় খুব কমই আছে তার মাঝে। এসব ভাবছিল আর তার মাঝেই অদ্রি তাকে টান দিল। ওকে সাথে নিয়ে কয়েকটা ছবি তুলল। শেষে 5 জন মিলে কয়েকটা তুলল। কুশায়া শুধু তাকিয়ে দেখল একটি অপরিচিত মেয়েকে কত সহজে আপন বানিয়ে নিতে পারে। 4 একটি লম্বা গাছে বসে আছে তারা 5 জন। গাছটা কেউ কেটে রেখেছে হইতো। কুয়াশার হাতের ঘড়িটাই টুস করে শব্দ হল। 3টা বেজে গেছে। ভোর হতে আর 2 ঘন্টা বাকি। তার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রেখেছে অদ্রি। খুব কিউট লাগছে অদ্রিকে। সে ছেলে হলে নিশ্চিত প্রেমে পড়ে যেত। তার বন্ধু তিহানকে অদ্রির কথা বলতে হবে। কুয়াশার ইচ্ছে করছে অদ্রিরকে জোকার বানিয়ে দিতে। এমন অদ্ভুত চিন্তা মাথার আসার ফলে সে নিজেই অবাক হল। ওদের সাথে কয়েক ঘন্টা থেকে এই অবস্থা, আর সারা জীবন থাকলে তো না আর ভাবছে না সে। মনে মনে সে হালকা হাসল। আজকে রাতটা সে কোনো দিন ভুলবে না। 22 বছরে এটাই তার লাইফের বেস্ট সময়। দোস্ত ক্ষুধা লাগছে। রৌদ্রময়। কাননকে উদ্দেশ্য করে কথাটি বলল রৌদ্রময়। কিন্তু কানন না শোনার ভান করে রেডি বাইট নুডলস খেতে থাকল। রেগে গিয়ে কাননের হাত থেকে নুডলসের প্যাকেট টান দিল। শক্ত করে ধরে রাখার কারণে রৌদ্রময় হাতে পেল না। উল্টো প্রতিক্রিয়া দেখালো কানন। রৌদ্রময় আবার টান দিল। কানন কিছুতেই প্যাকেট হাতছাড়া করল না। এর মাঝে নুডলসের প্যাকেট থেকে নুডলস সব নিচে পড়ে গেল। সেটি খেয়াল না করেই তারা উভয়ই খালি প্যাকেট নিয়ে টানাটানি করতে লাগল। কুয়াশা যেই বলতে যাবে অমনি অদ্রি ওর মুখ চেপে ধরল। ফিসফিস করে বলল, যা চলছে তা চলতে দাও। তুমি কি খাবে বলো? কিন্তু আপু, বিনোদন উপভোগ করার সময় প্রশ্ন করতে নেই বোকা মেয়ে। কুয়াশা কথাটি হালকা বুঝল। কানন জ্যাকেট খুলে রেখেছিল। তার জ্যাকেট থেকে অদ্রি কুয়াশার হাতে একটি কাপ কেক আর রেডি বাইট নুডলস দিল। নিজে কয়েকটা চুইংগাম, কাপকেক আর স্পিড নিল। অরণ্যকে একটি পানির বোতল আর কেক দিল।
সবকিছু নেওয়ার পর জ্যাকেটটা জায়গা মতো রেখে দিল। কানন তোকে দিতে বলছি। দেয় আমাকে। তুই আমাকে সবসময় খোটা দিস। দিব না তোকে। খিদা লাগছে দোস্ত আমার। ওরা নিজেদের মতো খালি প্যাকেটটা নিয়ে ঝগড়া করছে। অরণ্যরা কেউ তাদের থামাচ্ছে না। তা দেখে কুয়াশা বলল, আপু এদের থামাও। এখন তো মনে হয় মারামারি করবে। তুমি থামাবে এদের? অরণ্য, চেষ্টা করতে তো পারি। ওকে, যাও। ওরু কি করছিস তুই? তুই জানিস না। কুয়াশা তুমি ট্রাই করো। কুয়াশা রৌদ্রময়ের কাছাকাছি যেতেই অরণ্য ফিসফিস করে অদ্রিকে বলল, আসল সিনেমা তো এখন শুরু হবে। লে মাজা। ভাইয়া আপনারা প্লিজ থামুন। কি হো? রৌদ্রময়ের উল্টো প্রশ্ন করা দেখে কুয়াশা ভরকে গেল। অরণ্য আর অদ্রি একসাথে গুনতে শুরু করল 1 2 3। এই মেয়ে তুমি বলার কে? হ্যাঁ, কানন। আমাদের মাঝখানে কেন আসছ? চুপ। আমাদের ঝগড়া থামাতে এসেছ? বুঝি আমরা সব বেস্ট ফ্রেন্ডদের ঝগড়া দেখলে অন্যদের হিংসে হয়। মানুষ পারেও বটে। দেখছ দুটো মানুষ কথা বলছে তাও আসবে। আমরা জাস্ট একটু ঝরা কথা করছি। কি করছি? ঝরা কথা। কুয়াশা, একদম আর কথা বলবে না। যাও এখান থেকে। আর কোনো দিন আসবে না। গাল ফুলিয়ে কুয়াশা অরণ্যদের দিকে আসল। ওরা দুজন হাসতে হাসতে একজনের গায়ে আরেকজন পড়ে যাবে। অদ্রি পেট চেপে হাসছে। এই মুহূর্তে ওদের হাসিটা কুয়াশার কাছে ভীষণ বিরক্ত লাগছে। কুয়াশা অরণ্যের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল। ছেলেটা জেনে বুঝে। অনেকক্ষণ হাসার পর ওরা থামল। তোমরা জেনে শুনে। তুমিই তো বললে চেষ্টা। পুরা বাক্যটা শেষ করতে পারল না অরণ্য, তার আগেই হেসে দিল। কুয়াশার প্রচুর রাগ হল। জলের বোতল থেকে সব পানি দুজনের মুখে ছিটয় দিল। কুয়াশা হেসে উঠল। উমম, ভিজিয়ে দিল। অরণ্য, হিহিহিহি হাসলে কেমন লাগে? নীরবতা পালন করল কয়েক সেকেন্ড। তারপর অদ্রি বলল, ওরা দুজন এমনই। সব সময় ঝগড়া করে আর কেউ ওদের ঝগড়া মেটাতে গেলে তার উপর রেগে যায়। একবার ফার্স্ট ইয়ারের একটা ছেলেকে নাক ফাটিয়ে দিছিল। হুয়াট? হুম। ওরা মনে করে না এইটা ঝগড়া, রৌদ্রময় বলে এটাকে ঝরা কথা। ভয়ঙ্কর। ঝরা কথা কি? ঝগড়া প্লাস কথা। ঝরা কথা। হা হা হা। তোমরা কোনো ইয়ারে? আমি সায়েন্স নিয়ে ডিপ্লোমা করছি। অরণ্য আর রৌদ্রময় অর্থনীতি নিয়ে ফাইনাল ইয়ারে। আর কানন ইংরেজিতে। সেইম কলেজ? ইয়া। আর তুমি? আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে সেকেন্ড ইয়ারে। ও গুড। বাট লাইফটাকে এত জলদি শেষ করতে চাও কেন? অরণ্য। শীতল দৃষ্টিতে অরণ্যের দিকে তাকালো কুয়াশা। ইচ্ছে না তাকলেও তার বলতে হল। ডিপ্রেশন। একটি শব্দ বলেই চুপ করে রইল। অরণ্য আর কিছু জিজ্ঞেস করল না। কিন্তু অদ্রি ঠিকই বলল। অরণ্য বারবার কারো দুর্বলতা নিয়ে প্রশ্ন করা ঠিক না। কুয়াশা তুমি ওর কথায় কিছু মনে করিও না। নো নো ইট ওকে। আমি বলবো পরে সব, বাট এখন বলতে ইচ্ছে করছে না। পরে আপনাকে কোথায় পাবো? অরণ্য, আমার নাম্বার দিচ্ছি। ফোন দিন। দোস্ত কিছু আছে? খিদা লাগছে। রৌদ্রময়। ওদের কথার মাঝখানে রৌদ্রময় এসে জিজ্ঞেস করল। খুব ক্লান্ত লাগছে তাকে।
আমি কেমনে বলবো কাননের জ্যাকেটে দেখ। অদ্রি, একদম না, জ্যাকেট খালি। আমি জানি সব তুই নিছিস। কানন, ধর তে করবি না। অদ্রি, অদ্রি নিজের কাছ থেকে বিস্কুটের প্যাকেট দিল। লাভ ইউ দোস্ত। আমি জানতাম তুই আমার জন্য রাখবি। রৌদ্রময়, হুশ্বর। অদ্রি, এই চুপ চুপ বৌদি কল করছে। সতর্কবাণী জানিয়ে দিল অরণ্য। বাকিরা সবাই চুপ করে রইল। অরণ্য কল রিসিভ করে লাউডস্পিকার দিল। হ্যাঁ, বৌদি। অরণ্য, কোথায় তুমি? তোমার দাদা খুঁজছে তোমাকে। আমি তো ছাদে আছি বৌদি। কই, আমি তো দেখলাম। আচ্ছা, তুমি এত রাতে ছাদে যেও না, আমি নিচে আসছি। আচ্ছা। ফোন রেখে দিল অরণ্য। এখন তাদের যেতে হবে। কুয়াশা অবাক হল অরণ্য মিথ্যা বলায়, কিন্তু কিছু জিজ্ঞেসও করল না। রৌদ্রময়, তুই আমারথে পেট্রোল নিয়ে যা। আমি কুয়াশাকে পৌঁছে দিয়ে আসছি। অদ্রি, তোরা একা যাবি? রৌদ্রময়, হ্যাঁ। আপু, আমি চলে যেতে পারবো না? কোনো দরকার নেই, অদ্রি পৌঁছে দিবে তোমাকে। অরণ্য, ঠিক বলছে অরণ্য, পেতনি আপু। কানন, পেতনি? কুয়াশা, হুম। সাদা পোশাকে তোমাকে পেতনিদের মতো লাগছে। কাননের মন্তব্য শুনে সবাই হেসে উঠল। 5 আজকে 2 তারিখ। এই দুদিনে কুয়াশা নিজের মধ্যে অনেক কিছু লক্ষ্য করেছে। যেমন সেদিন তার সৎমা তাকে হাজার গালি দেওয়ার পরও একটা শব্দও বলেনি। এর আগে কোনো দিন এমন হয়নি। তার বন্ধুদের সাথে যথেষ্ট ঠান্ডা মেজাজে কথা বলেছে। এমনকি সামায়েরার, যার সাথে গত 2 মাস ধরে ঝগড়া হচ্ছে। হাসি ঠাট্টার মাঝেই কেটেছে তার দিন। সেদিন আসার পথে অদ্রিকে সে নিজের নাম্বার দিয়েছে, কিন্তু অদ্রি তাকে কলই করেনি। এই নিয়ে সকাল থেকে তার মন খারাপ। তার ওপর কুয়ায়ার টিউশনি নিয়ে চিন্তা। কুয়াশার টিউশনি করার কথা ছিল 1 তারিখ থেকে। সে তখন না করে দিয়েছিল, কিন্তু এখন বেঁচে থাকলে টিউশনিটা তো করতেই হবে। কিন্তু এখন সেটাও হাতছাড়া হয়ে গেল। প্রচণ্ড মন খারাপ তার এখন। মন খারাপ হলে সে একটা অদ্ভুত কাজ করে, তা হলো অঙ্কন। অন্যরা নাকি মন ভালো থাকলে চিত্র আঁকতে পারে, কিন্তু কুয়াশা মন খারাপ হলে আর্ট করে। এখন সে তার রুমে ড্রয়িং করতে বসেছে। জলরঙগুলা একপাশে রাখল। কিছুক্ষণ বড় শ্বাস নিল। তারপর চোখ বন্ধ করে একটা চিত্র মনে করার চেষ্টা করল। 2 মিনিট চোখ বন্ধ করে রাখার পর সিদ্ধান্ত নিল সেদিনের রেললাইনের চিত্রটি আঁকবে। ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। রৌদ্রময়রা আজ সবাই ক্যাম্পাসে এসেছে। ক্লাস তো হবে না, কিন্তু আড্ডা দিবে। রৌদ্রময়, কানন আর অদ্রি অপেক্ষা করছে অরণ্যের জন্য। সেদিনের পর তাদের আর দেখা হয়নি। আজকেই হবে। আর কতক্ষণ? রৌদ্রময়, আরে বলল তো রাস্তায় আছে। অদ্রি, রাস্তায় আছে মানে এখনো বাসায়। পিজায় কামড় বসিয়ে আপন মনে বলল কানন। আরও কিছুক্ষণ তারা নিজেদের মতো কথা বলল। তার একটু পরেই অরণ্য আসলো এলোমেলো ভাবে। কিরে দোস্ত, তুই গাঞ্জা খাইছস? রৌদ্রময়, একদম বাজে কথা বলবি না। সারাদিন আমার অবস্থা নাজেহাল। তা তো বুঝছি, বাট কেন নাজেহাল? অদ্রি, আর বলিস না, আয়নের টিচার খুঁজার দায়িত্ব আমাকে দিয়েছে ভাই। আয়নের টিচার না ঠিক ছিল? কানন, ছিল, বাট সে নাকি না করে দিচ্ছে। এখন আমাকে আবার কল করে ডাকতে হবে তাকে।
পকেট থেকে মোবাইল বের করতে করতে বলল অরণ্য। না করে দিয়েছে তো আবার ডাকবি কেন? রৌদ্রময়। বৌদি বলছে টিচারটা নাকি আবার আসতে চাই। ওহ। ছোট্ট একটি শব্দ করল রৌদ্রময়। প্রত্যুত্তরে অরণ্য নাম্বারটিতে কল করব। কুয়াশার ড্রয়িং প্রায় শেষ পর্যায়ে, আর তখনই ওর কানে ভেসে আসলো কুসু প্লিজ পিক আপ দ্য কল। কুয়াশা বালিশের পাশ থেকে মোবাইলটি নিয়ে কল রিসিভ করল। হ্যালো। কে বলছেন? দোস্ত এইটা তো মেয়ে। স্পিকারে হাত দিয়ে বলল অরণ্য। অদ্রি ইশরায় বলল লাউডে দিতে। জি আমি আনন্দের ফ্যামিলি থেকে বলছি। ওহ। জি বলুন। আপনি কি আজ থেকে আসতে পারবেন? হ্যাঁ। আসলে আমিও চাচ্ছিলাম আজকে থেকে যেতে। টাইম কি আগেরটাই? জি, সন্ধ্যায়। আচ্ছা। কুট শব্দ করে কুয়াশা ফোন রেখে দিল। এখন চিত্রটা পূর্ণ করতে হবে। দোস্ত তুই জানতি না এইটা মেয়ে? রৌদ্রময়। না রে। আমি কিভাবে জানব? বৌদি তো শুধু টিচার বলেছে। ওহ। তুই মনে হয় মেয়ে জানলে এতটা নাজেহাল হতি না। তাই না? রৌদ্রময়। হে 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 আমি তোর মতো হাজারটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরি না। আমার শুধু একজনই গার্লফ্রেন্ড হবে এবং সে হবে আমার বউ। অনেকটা আবেগ নিয়ে কথাটি বলে পরম আবেশে চোখ বন্ধ করে নিল। সাথে সাথেই কুয়াশার হাসিমাখা মুখটা ভেসে উঠল। এমনটা হওয়ার ফলে সে নিজেও অবাক হল। তাড়াতাড়ি চোখজোড়া খুলল। আচ্ছা দোস্ত কুয়াশা মেয়েটার কি খবর রে? অরণ্য। কোনো কুয়াশা? কানন। তোর কোনো কথায় মনে থাকে না তুই চুপ থাক। অরণ্য। আমরা কিভাবে বলবো আমাদের কারো সাথে যোগাযোগ নেই তো? রৌদ্রময়। ওয়েট দোস্ত অদ্রি। অদ্রি দুটা শব্দ বলে ব্যাগ থেকে বাদাম বের করল। হঠাৎ বাদাম বের করাই ওর বন্ধুরা অবাক হল। কারণ অদ্রি তখনই বাদাম খায় যখন খুব গুরুত্বপূর্ণ কিছু নিয়ে চিন্তা করে। তাহলে এবার কি কুয়াশাকে নিয়ে চিন্তা করবে? দোস্ত কুয়াশা মেয়েটা অদ্ভুত। বাক্যটি শেষ করে বাদামের খোসা ছাড়িয়ে মুখে দিল অদ্রি। কানন তার থেকে ভাগ চাইতে হাতে থাপ্পড় দেয়। তারপর আবার বলল, প্রথমত, মেয়েটা সুইসাইড করতে যাচ্ছিল। দ্বিতীয়ত, আমার মনে হয় ওর ফ্রেন্ড, ফ্যামিলি, কলেজ এসব থেকে ও অনেক কষ্ট পায়। কারণ অরণ্য তুই যখনই ওর সুইসাইডের কারণ জিজ্ঞেস করতি ও বিরক্ত হতো। সাধারণত কারো থেকে সুইসাইডের কারণ জিজ্ঞেস করলে কেঁদে দেয় বা মুখ কালো করে ফেলে। কিন্তু কুয়াশার কেস আলাদা। থার্ডলি ও এর আগে অনেকবার সুইসাইড করার ট্রাই করেছে কিন্তু সাহস হয়নি। তাই এবারে অন্য জগতে চলে যাওয়ার জন্য কানে তুলা গুজে দিয়েছিল। তবে আমি জোর দিয়ে বলতে পারি আর কোনো রকমের নতুন কষ্ট না পেলে কুয়াশা সুইসাইড করার ট্রাই করবে না। সবটা পরিষ্কার কিন্তু মেয়েটা যে এরপরও সুইসাইড করবে না তার কি গ্যারান্টি? অরণ্য। ও আমাদের দেখে এক ধরনের আনন্দ অনুভব করেছে। ও আমাদের সাথে থাকলে আর কোনো দিন সুইসাইড করবে না। লাইফের আসল মজাটা বুঝবে। কিন্তু ও আমাদের সাথে থাকবে কিভাবে? ওর সাথে যোগাযোগ করার কোনো ক্লু তো নেই। রৌদ্রময়। আমার কাছে ওর নাম্বার আছে কিন্তু কল দিনই এখনো। ও দুদিন বাদে আমার সাথে কথা বলে কি রিয়েক্ট করে তা দেখার জন্য। মিস করে কি না তা এখন বুঝব। এইটা তুই ভুল বললি না। মানুষ নিজের অভ্যাসকে মিস করে। কিন্তু আমরা ওর অভ্যাস হয়ে যাইনি। অরণ্য। হ্যাঁ, অভ্যাস হয়নি কিন্তু ওর লাইফে হালকা প্রভাব ফেলেছি।
ওয়েট, এখন কল করব ওকে। হুম। কুয়াশার ড্রয়িং শেষ। এই দৃশ্যটা সে নিজের রুমে বাঁধিয়ে রাখবে। দৃশ্যটা দেখতে একদম সেদিনের মতো। সবার পেছনে দিকটা আর্ট করেছে, প্রজাতির মতো ডানা মেলে রেখেছে। দৃশ্যটির দিকে ততক্ষণ তাকিয়েছিল যতক্ষণ না ওর ফোন বাজছে। ফোনটা হাতে নিয়ে দেখল কি উটি নামটা ভাসছে। খুশিতে সে লাফিয়ে উঠল, কিন্তু হালকা অভিমানও হল। তাই সে নাম্বার না চেনার ভান করল। হ্যালো, কে বলছেন? আমি অদ্রি। ওহ, আসলে কিউটি নামটা খেয়াল করিনি। ই কথাটি বলে সে নিজেই জিভা কাটল। হাহা হাহা। আমার নাম্বার কিউটি দিয়ে সেভ করছো? গুড। হুহ, এতদিন পরে আমাকে মনে পড়েছে? আমি তো ভাবলাম ভুলেই গেছো। না, আসলে বিজি ছিলাম। কালকে দেখা করতে পারবে? হুম। কখন? কোথায়? কে কে থাকবে? বিকালের দিকে আমাদের ক্যাম্পাসে চলে আসো, আর আমরা সবাই থাকব। ওহ, কেমন আছো? ভালো। তু এইভাবেই কিছুক্ষণ তারা কথা চালিয়ে গেল। 6 মাগরিবের নামাজ আদায় করে জায়নামাজ তুলে রাখছিল কুয়াশা। তখনই ওর সৎমা এসে বলল আজকে রাতের রান্না তাকেই করতে হবে। এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কারণ রান্না তার ভালোই লাগে। কিন্তু আজকে তো টিউশনি আছে। তাই সে তার মায়ের কাছে গেল। খালু, আমি তো 7টার দিকে টিউশনিতে যাব। 9টার দিকে এসে রান্না করি? হুম হুম, পাইছি সেই একটাই। টিউশন টিউশন, কি দরকার টিউশন করার? তোর পড়ার খোঁচর তো তোর বাপে দে। হে দেয় না? তাইলে? খালু দেয়, কিন্তু আমি নিজেরটা নিজে দিতে চাই। তার সৎমায়ের সামনে কথাটি বললেও মনে মনে উত্তর দিল, এখন যদি আমাকে টাকা দে, তা নিয়ে পরেও তো খোটা দিবেন। রাশেদা বেগম পানের রস কৌটায় ফেলে বললেন, নিজেরটা নিজে টানব, কয়দিন দিতে পারস আমিও দেহুম। কেন, তুই কি তোর বাপের টাকা নিস না? এত টাকা তুই করসটা কি? ওই ছেড়ি কি করস তুই? কথাটি শুনে প্রচণ্ড রাগ হল তার। নিজের বাবার টাকা নিতেও উনাকে বলতে হবে? আচ্ছা, আমি রাতে এসে রান্না করব। আমিও দেখুম, কয়। বাকিটুকু কুয়াশার কর্ণ অবধি পৌঁছানোর আগেই সে তার রুমে চলে আসল। আজ পর্যন্ত কোনো দিন সে তার সৎমাকে মা ডাকেনি। কিভাবে ডাকবে? কুয়াশার মতে সে তো মা ডাক শোনার যোগ্যই না। তার নিজের মা মারা যাওয়ার 6 মাসের মধ্যেই তার বাবা রাশেদা বেগমকে বিয়ে করেন। তবে রাশেদা হল তার মায়ের ছোট বোন। ছোট থেকে সে খালু ডাকত, এখনো তাই ডাকে। আয়ন, কি করছিস তুই? চাচ্চু, প্লিজ প্লিজ বাস দাও। এখন কি তোর বাস নিয়ে খেলার বয়স আছে? ক্লাস 2তে পড়িস তুই। তাহলে কি তুমি খেলবে? আমি কেন খেল? অরণ্য খেলনা বাসটি হাতে নিয়ে উপর করে রেখেছে। আনন্দ সম্পূর্ণভাবে চেষ্টা করছে সেটি নেওয়ার। অরণ্যের সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে কলিং বেল বাজল। অরণ্য, কে এসেছে দেখ। আয়নের টিচার মনে হয়। রান্নাঘর থেকে উঁচু গলায় আদেশ দিল তার কৃষ্ণনা বৌদি। অরণ্য আয়নের দিকে তাকাতেই আয়ন ভেঙচি কেটে টেবিলে চলে গেল। বিরক্তি নিয়ে অরণ্য দরজা খুলতে গেল। টিউশনিতে এসে দরজার সামনে দাঁড়িয়ে হাত কোচলাচ্ছে কুয়াশা। কয়েকবার বেল বাজানোর পরও যখন কেউ দরজা খুলল না, তখন সে মোবাইল বের করল। আর তখনই কেউ একজন দরজা খুলল। ব্যাগে থেকে মোবাইল বের করে সামনে তাকাতেই অবাক হয়ে গেল।
বিষময়ে মুখ দিয়ে একটা শব্দও বের হচ্ছে না তার। দরজা খুলে অরণ্য শুধু হা করে রইল। কুয়াশা। স্বয়ং কুয়াশা তার সামনে দাঁড়িয়ে আছে। তার মানে আয়নের টিচার কি কুয়াশা? নাকি অন্য কোনো কাজে এসেছে? কুয়াশা কানের দুলের ফুং শব্দে অরণ্যের ভাবনায় ব্যাঘাত ঘটল। কুয়াশা। আপনি আপনি এখানে? আমার বাড়িতে আমি থাকব না? আপনার বাড়ি? কি মুশকিল প্রশ্ন করেই যাচ্ছ। আপনি আয়নের টিচার? হ্যাঁ। টিচার। কাম। আয়ন এসে কুয়াশার হাত ধরে ভিতরে নিয়ে গেল। অরণ্য এখনো সেই জায়গায় স্থির। আনন্দ অরণ্যের হাতে চিমটি দিয়ে বলল, চাচ্চু, আমার টিচারের দিকে নজর দিবে না। এইটুকু বলেই চোখ টিপ দিল। অরণ্য শুধু ছোট্ট করে বলল, কি ফাজিল। আরে কুয়াশা, তুমি তো একদম ঠিক টাইমে চলে এসেছ। কৃষ্ণা। হ্যাঁ আপু, আসলে রাস্তায় তেমন জ্যাম ছিল না। ওহ। ও হলো আমার দেবর, আর আয়ন। ও। কুয়াশা ছোট করে শুধু ও বলল। তার মানে অরণ্য হিন্দু, আর সে কিনা মুসলিম ভেবে বসেছিল। কুয়াশা বুঝতে পারছে না সে নিজে বিষয়টা মানতে পারছে না কেন। অরণ্য হিন্দু হতেই পারে, তাতে এত অবাক কেন হচ্ছে? কেন বিশ্বাস করতে পারছে না? কারণ কি এর? স্তব্ধ অবাক হল। শুধু অবাক নয়, যথেষ্ট অবাক হল। সে মনে মনে মন্তব্য করছে, ধর্মের জন্যই হয়তো অরণ্য কুয়াশার মিল হয়নি। আচ্ছা, শুধু কি এটাই কারণ? নিজেই নিজেকে প্রশ্ন করল স্তব্ধ। তার জানতেই হবে কুয়াশার আত্মহত্যার কারণ কি। টিচার। হুম। কুয়াশা, যাও ওকে পড়াতে বসো। হুম আপু। আধ ঘন্টা হয়ে গেল, এখনো অবধি আয়নকে একটা কও পড়াতে পারেনি কুয়াশা। হাজারটা কথা বলছে কিন্তু পড়ছে না। আয়ন, এবার পড়া শুরু করো। টিচার, শুধু পড়ো পড়ো, আগে আমার কথা শুনো। সেদিন আমার ফ্রেন্ড রাঘব আমাকে চকলেট দিল না, তাই আমি ওকে টিফিন দিইনি। ভালো করেছি না টিচার? হুম, বাট তোমাকে পড়া। এরপর শোনো কি হলো। কুয়াশা মাথায় হাত রেখে চোখ বুঝে নিল। আয়নের কথায় সে প্রচুর বিরক্ত হচ্ছে। ইচ্ছে করছে এখনই উঠে চলে যেতে। কিন্তু আবার ছেলেটাকে কিউটও লাগছে। সব কথা সে টেনে টেনে বলে। কুয়াশা বুঝেছে বাসায় অরণ্য থেকেও কেন টিচার রাখা হচ্ছে। আয়নকে পড়াতে হলে কাঠখড় পুরাতে হবে। হঠাৎ কারো হাসার শব্দে কুয়াশা আর ভাবতে পারল না। চোখ খুলে দেখে অরণ্য পেন্টের পকেটে দুহাত রেখে আরামে হাসছে। এতক্ষণ একটা প্রশ্ন মাথায় ঘুরছিল। অরণ্যকে দেখে প্রশ্নের তীর ছুঁড়ে মারল। আয়নের আগে টিচার ছিল? হ্যাঁ ছিল, বাট একটা টিচার 1 মাসের বেশি টিকেনি। আমারও তো তাই মনে হচ্ছে। চাচ্চু, দেখছ না আয়ন পড়ছে? কেন বিরক্ত করছ টিচারকে? পড়ছিস আর তুই? হাহাহা, আমাকে কেউ জাদুটোনা করেনি যে তোর কথা বিশ্বাস করব। মামুনি, শুনছ চাচ্চু? বাকিটা শেষ করার আগেই অরণ্য আলোর গতিতে উধাও হয়ে গেল। আয়ন আর একটা শব্দও করবে না, না হলে টিচার রাগ করবে। ওকে। আয়ন আর কথা বলবে না। কুয়াশা খুব কঠিনভাবে 1 ঘন্টা পড়াল। যদিও এর মাঝে আনন্দ হাজার কথা বলেছে। আয়ন এখন পড়া শেষ। কৃষ্ণা। ইয়েস মামুনি। কুয়াশা, ডিনার করে যেও। না আপু, অলরেডি 9টা বেজে গেল। আমাকে যেতে হবে। ওমা, সে কি, আমি তো তোমার জন্য চিকেন বিরিয়ানি বানালাম। খেয়ে যাবে না? রাতে বিরিয়ানি? হুম। আসলে কাজের ভুয়া আজ আসেনি।
তাই রান্নাটা আমি করলাম, আর আমি চিকেন বিরিয়ানি ছাড়া অন্য কিছু রাঁধতে পারি না। ওহ না আপু, অন্যদিন আপনার রান্না খাবো, আজ আসি। মামুনি, আমি টিচারের সাথে খাবো। ছেড়ে দাও বৌদি, এত করে যখন খাবে না বলছে তাহলে নিশ্চয় কোনো ইম্পর্টেন্ট কাজ আছে। সিঁড়ি দিয়ে নামার সময় ওদের কথার মাঝখানে উত্তর দিল অরণ্য। তারপর কুয়াশাকে উদ্দেশ্য করে বলল, আপনি যেতে পারবেন? হুম। টাটা আয়ন। এই দাঁড়াও। এইটুকু বলে কৃষ্ণা রয় রান্নাঘরের দিকে ছুটে গেল। সহজ সরল এবং জেদি মেয়ে হল কৃষ্ণা। নিজে একবার যেটা হ্যাঁ বলে দিয়েছে সেটা যে কোনো উপায়ে সঠিক করবেই। এই নাও, টিফিনে করে দিছি। তোমারও খাওয়া হলো আর আমার শখও পূরণ হলো। এবার আর না করতে পারল না সে। টিফিনটা হাতে নিয়ে বেরিয়ে এলো একা। অরণ্যের বাসা একটি গলির দিকে। সেই গলি থেকে বের হতেই অনেকটা জোরে একটা বাইক সামনে আসলে। সেই বাইকে অরণ্য নিজে বসা। কুয়াশা কিঞ্চিত অবাক হল। এখানে সে কি করছে? আপনি? অলরেডি 9টা বেজে গেল আর এদিকের রাস্তাটাও খারাপ, তাই ভাবলাম আপনাকে পৌঁছে দিই। ও ওকে। কুয়াশা হেয়ালি না করে বাইকে উঠল, কিন্তু অরণ্যকে ছোল না অবধি। যেন মনে হচ্ছে অরণ্যের উপর সে খুব অভিমান করেছে। কিন্তু এখন অত কিছু না ভেবে বাসায় পৌঁছাতে হবে। তার চেয়েও বড় কারণ অরণ্যের কাছে কিছু জানার আছে। তাই দেরি না করে চট করে প্রশ্নটা করেই ফেলল, আপনি আমাকে সেদিন তুমি করে বললেন আর আজকে আপনি? কেন? প্রশ্নটা শুনে অরণ্য মুচকি হেসে এমনভাবে উত্তর দিল যেন এই প্রশ্নের অপেক্ষায় ছিল। আমার ফ্রেন্ডদের সামনে তুমি করে বলেছি কারণ তখন তুমি আমারও ফ্রেন্ড ছিলে, কিন্তু আজকে তো আয়নের টিচার, দুটাই আলাদা না? হুম। আচ্ছা, আপনাদের বাসায় আর কেউ নেই? আমার ছোট বোন আছে, আজকে ও ওর ফ্রেন্ডের বাসায় গেছে। নাম কি? সিওয়ামা। তোমাদের কলেজেই অনার্স ফার্স্ট ইয়ারে। ওহ। আর আপনার বাবা মা? দাদা? মা বেঁচে নেই। বাবা আর দাদা ডিউটিতে। বাবা সিআইডি অফিসার আর দাদা পুলিশ ইন্সপেক্টর। কি এক নতুন কেস নিয়ে সন্ধ্যায় বেরিয়ে গেল। ওহ। কুয়াশার এখন নিজেরই লজ্জা লাগছে অরণ্য পুরা ডিটেলস বলায়। লজ্জা পেয়ে সে আর কিছু জিজ্ঞেস করছে না। কিন্তু অরণ্য পাল্টা প্রশ্ন করল, আচ্ছা, আপনি কেন আমাকে তুমি করে বলেন না? অভ্যাস নেই। কাউকে তুমি করে আজ অবধি বলিনি। তোমার বাবা মা কেউ না? কুয়াশার হঠাৎ মন খারাপ হয়ে গেল। তাই সে ছোট করে জবাব দিল, না। সে তো তার মাকে কাছেই পায়নি, তুমি কাকে ডাকবে? তবে কুয়াশার মনে আছে, তার বাবা খালুকে বিয়ে করার পর যখন তাকে মা বলে ডাকেনি তখন তার বাবা যথেষ্ট মেরেছিল। এমনকি তার দাদিও মেরেছিল। সেদিন ওই তার জেদ হয় আর কোনো দিন এই মহিলাকে মা বলে ডাকবে না। কোনো দিন না। এক্সকিউজ মি? হ্যাঁ। কোথায় হারিয়ে গেলেন? এমনি কোথায়ও না। আচ্ছা, আমার না হয় অভ্যাস নেই, কিন্তু আপনার তো আছে। ওকে, ট্রাই করব। 7। সকাল 10টা বেজে গেল, এখনো কুয়াশার রুমের দরজা খুলছে না দেখে রাশেদা বেগম অবাক হলেন। মেয়েটা তো এমন কখনো দিন করে না। আজকে কি হলো? কাল রাতে কি একটু বেশিই বাড়াবাড়ি করেছে সে, টিউশনি থেকে এসে রান্না করতে দিয়ে? কিন্তু তার ননদ সাথী যে বলল মেয়েদের চাপে রাখতে হই, নয়তো পরিবারের মান সম্মান ধূলিসাৎ করে ফেলে। কে জানে? রাশেদা বেগম আর কিছু না ভেবে রান্না করতে গেলেন, কারণ কুয়াশাকে ঘুম থেকে উঠানোর অধিকার তার নেই। না, সে অধিকার কুয়াশা দিয়েছে না তার বাবা,
কুয়াশার জন্যই তো সে তার বড় বোনের স্বামীকে বিয়ে করেছে, কিন্তু তার ননদের কথায় যে সে বাধ্য। কৃষ্ণা অরণ্যের রুমে গিয়ে দেখে আয়ন অরণ্যের গায়ে পা তুলে দিয়ে আরামে ঘুমাচ্ছে। এরা দুজন পারেও বটে। সারা জীবন এভাবে ঘুমাতে পারবে, কিন্তু কোনো অস্বস্তি হবে না। আজকে অরণ্য এখনো কেন ঘুমে? ও কি কলেজ যাবে না? আয়ন, ওয়াকাপ। স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। মামুনি। অরণ্য, উঠো। হু। এভাবে ওরা উঠবে না। 1 2 3 অরণ্য। বৌদি, জলদি রেডি হয়ে নিচে আয়। কর্কশ স্বরে কথাটি বলে নিচে চলে গেল। আয়নরণ্য একে অপরের দিকে তাকিয়ে বলল, কোনো দিন পাল্টাবে না। পাশে ফিরে মোবাইল হাতে নিয়ে দেখল সকাল 10টা বেজে 3 মিনিট। আয়ন, 10টা বাজে। চাচ্চু জলদি। চিল্লানি দিয়ে দুজন 2 মিনিটের মধ্যে নিচে গিয়ে জলহস্তির মতো নাস্তা খেতে লাগল। আস্তে ধীরে খাও, কৃষ্ণা। বৌদি 11টায় ক্লাস আছে। আস্তে খা, এত দেরি হলে আগে উঠোনি কেন? আয়নকে খাইয়ে দিয়ে বলল। অরণ্য উত্তর দিল, 3টায় ঘুমালাম কালকে, ফ্রেন্ডদের সাথে কথা বলছি। তুমি আর তোমার ফ্রেন্ড? হা। বাই বৌদি। আয়ন, চল। ফ্রেন্ডস, এই একটি শব্দ নিয়েই কৃষ্ণার সাথে অরণ্যের ঝগড়া, তাই এইটা নিয়ে আর কথা বাড়াই না। 8 আজ সোমবার। সপ্তাহে একদিন কুয়াশা কলেজ যাই না। আজকেই সেই দিন। খোলা মাঠে দাঁড়িয়ে আছে সে। সামনে আর্টবোর্ড, হাতে জল রঙের ব্রাশ। কুয়াশার বিপরীত পাশে 10-15 জনের মতো ছোট বাচ্চা। হ্যাঁ, এইটাই কুয়াশার আর্ট ক্লাস। নিজের প্রতিভাকে কাজে লাগাই সে। শুক্রবার এবং সোমবার সে ক্লাস নেয়। প্রকৃতিকে ভীষণ ভালোবাসে সে। তাই ছোট থেকেই সে আর্ট করে। কাল রাতে সে অরণ্যের সাথে চ্যাট করেছে, অদ্রির সাথেও কথা বলেছে। কুয়াশার মনে হচ্ছে আজকের সকালটা তার জন্য। শুধুই তার জন্য এই সুন্দর সকাল। নিপু, কি করছো? মিষ্টি স্বরে কথাটি বলল কুয়াশা। সামনে চলে আসা ছোট ছোট চুলগুলো সরিয়ে মিষ্টি হেসে নিপু উত্তর দিল, তোমাকে আর্ট করছি সুগার দি। তাই? দেখাও আমায়। উহু। মাথা নেড়ে না উত্তর দিল নিপু। কুয়াশা হাসল। কারণ যেমনই হোক না কেন নিপু পরে ওকে ঠিকই দেখাবে। আচ্ছা দেখো। কুয়াশা চিত্রটা হাতে নিয়ে দেখল, একটা মেয়ের ছবি। তবে মেয়েটা কোনো দিক থেকেই কুয়াশার মতো নয়। তবুও কিছু বলল না কুয়াশা। কারণ 6-7 বছরের একটা মেয়ে তো শুধু আঁকিবুকিই করতে পারে। অনেক কিউট, কিন্তু চোখ আরো সুন্দর করবে। ওকে ওকে। আপি আমারটা? মাইশা। হু। মাইশার আর্টবুক হাতে নেওয়া মাত্রই ঠুং ঠং করে কুয়াশার ফোন বেজে উঠল। মাইশা খাতা রেখে দিয়ে কল রিসিভ করা মাত্রই ওপাশ থেকে কর্কশ কণ্ঠে বলে উঠল, তুই কাল সারারাত কই ছিলি? এত করে মেসেজ দিলাম, তুই সিন করলি না কেন? আরে সামায়রা, তার জন্যই তো এখন অনলাইন খোলা রাখলাম। হু। কিন্তু কাল ডাটা অন রেখে ঘুমিয়েছিলাম। ওহ, তুই কি আবার সুইসাইড করতে চাইছিলি? কথাটা কুয়াশার বুকের মাঝে ধুক করে লাগল। চোখের সামনে ভেসে উঠল অরণ্যের টেনে পেলে দেওয়ার দৃশ্যটা, খুব জোরে বকা দেওয়ার দৃশ্যটা। কুয়াশা শব্দ করে হাসল। ও নো, তুই হাসছিস? না। তোর কি খবর? ভালোই। আর শুন, সুইসাইড একদম করবি না, আমি কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না। কুয়াশার হঠাৎ কান্না পেল।
ভীষণ কান্না পেল। সামায়রা, তার ফেসবুক ফ্রেন্ড। মেয়েটা ভীষণ ভালো, বড্ড ভালোবাসে তাকে। কিন্তু কুয়াশাকে একেবারেই বুঝে না। এই যে এখন কুয়াশার কান্না পাচ্ছে তাও সেও জানে না। সামায়রা বুঝে না কোনোটাতে কুয়াশার কান্না পাই, কোনোটাতে খুশি হয়, সে জানে না। জানে না সে। আচ্ছা এখন রাখছি। মেবি আর্ট ক্লাসে। হুম। বাই। চোখের জল পড়তে দিল না কুয়াশা, তার আগেই চোখের কোটর ঘুরিয়ে নিল। সামায়রার উপর খুব রাগ হচ্ছে এখন। কি দরকার ছিল এখন ফোন করে ইমোশনাল করে দেওয়ার? সুগার দি দেখো না গুলুমুলু, মাইশা, আমার ব্রাশ নিয়ে নিচ্ছে। নিপুর সুইট কণ্ঠে কুয়াশার ঘোর কাটল। হালকা হেসে সে সামনে এগিয়ে গেল। নয়। অরণ্য অলরেডি 1 ঘন্টা দেরি করে এসেছে। তার ওপর বিজয় স্যার ক্লাসে। ভুলেও এখন ক্লাসে যাবে না। তাই সে দূর থেকে তার বন্ধুদের দেখা দিয়ে ক্যান্টিনে চলে আসল। কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসল। কিরে আজকে লেট করলি কেন? রৌদ্রময়। কাল রাতে দেরি করে ঘুমালাম, তাই সকালে উঠতে পারিনি। তুই কাল রাতে কি চুরি করতে গেছিলি? অদ্রি। আরে ও তো কাল রাতে রেস্টুরেন্টে। কানন। চুপ করতো, কাল রাতে কুয়াশার সাথে চ্যাট করছি। বাক্যটি শেষ করে অরণ্য চায়ের কাপে চুমুক দিল। মাথা তুলে সামনে তাকাতেই দেখল 3 জোড়া চোখ হা করে তাকিয়ে আছে। মনে হচ্ছে কোটর থেকে চোখের মণি এখনই বেরিয়ে আসবে। অতিরিক্ত অবাক হয়ে 3 জন একসাথেই বলল, দোস্ত প্রেম? ছি, তোদের চিন্তা ভাবনা এত নীচ। ও শুধু আমার ফ্রেন্ড। আর আয়নের টিচার। ওহ। তাহলে রাতে কথা বলার? অরণ্যের কঠিন চেহারা দেখে অদ্রি আর কিছু বলার সাহস পেল না। দেখ, হিয়ার সি ইজ মাই ফ্রেন্ড। আর আমি হিন্দু। হিন্দু মুসলিম নো ফেক্ট। এভরিথিং ইজ লাভ ইন ফেয়ার। কানন। বাহ, খাবার ছাড়াও তুই প্রেমের কথা জানিস? কোনো মুভি থেকে শুনছিস রে? রৌদ্রময়। চুপ কর ভ্যায়ে। জিভা দেখালো কানন। অরণ্য ওদের কথায় কর্ণপাত করল না। ওরা বকবক করতেই থাকবে। আচ্ছা, অরণ্য যখন বলছে এমন কিছুই না, তাহলে বাদ দেয়। অদ্রি। অদ্রির কথা শুনে রৌদ্রময় কানন আর কথা বলার সাহস পেল না। কিছুক্ষণ নীরবতা পালন করল। একটু পর অদ্রি নিজেই বলল, আজকে তো কুয়াশা আসবে বলেছে। 3টার দিকে আসবে মনে হয়। হু। কালকে সেটাই বলল। অরণ্য। আচ্ছা দোস্ত, ওর ফ্যামিলি সম্পর্কে কিছু জেনেছিস? সুইসাইডের কারণ? ফ্যামিলিতে কুয়াশা একাই আছে আর ওর বাবা ফার্মে কাজ করে। ওর ফ্রেন্ড সার্কেল বলতে বেশি কেউ নেই। সামায়রা নামের একটি ইন্ডিয়ান মেয়ে। ফেবুতে পরিচয়। কলেজে শব্দ আর তিহান 2 জন ফ্রেন্ড। আর তেমন ক্লোজ কোনো ফ্রেন্ড নেই। তোকে এত কথা কে বলল? পেপসিতে চুমুক দিয়ে কানন জিজ্ঞেস করল। কুয়াশা বলেছে সব। ফুহ। ও। 3 জন একসাথে ও শব্দ করাই অরণ্য বিরক্ত হল। তখনই অরণ্যের ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখে বোন নামটি ভাসছে। চলবে।